8 বছর আগে মারা যাওয়া বন্ধু আজকে আমাকে ফোন দিয়েছে। আমার গায়ের লোম খাড়া হয়ে আছে। আমি কিভাবে বলবো এই লোমহর্ষক ঘটনা আমি বুঝতে পারছি না। আর তোমরা কিভাবেই বা শুনবা এই ঘটনা? তোমাদের গা শিউরে উঠবে। যদি তোমাদের কাছে হেডফোন থাকে তাহলে কানে লাগিয়ে নিও। রাত বাজে প্রায় 3টা। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওই পার থেকে শব্দ আসলো, আমি সামির। এলাকার মানুষ বলে সামির নাকি মারা গেছে। ঘটনাটি 2017 এবং 18 সালের। আমি আর আমার বন্ধু সামির দুজনেই একসাথে অনেক গেম খেলতাম। হঠাৎ সামিরের আব্বু আম্মু আমাদের এলাকা থেকে পাহাড়ি এলাকায় চলে যায়। লোকজনের মুখে শুনেছি ওদের অনেক দেনা পাওনা হয়ে গেছিল, তাই ওরা গ্রাম ছাড়তে বাধ্য হয়। ঠিক তার 6 মাস পরে তারা নাকি তাদের বাসায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। অনেকেই বলতো সামির ওরা নাকি সবাই আগুনে পুড়ে মারা যায়, কিন্তু তাদের লাশ কেউই দেখতে পারেনি। তাই ঘটনাটি কতটা সত্য এটা ঠিক বলা মুশকিল। বেশ কিছুদিন আগের কথা। সেদিন সামির আমাকে ফোন দিয়ে বলল, কিরে জুয়েল, কেমন আছিস? আমি ওর কথা শুনে হতবাক হয়ে গেলাম, কারণ এলাকার মানুষ সবাই বলতো তারা নাকি আর বেঁচে নাই। সে আমাকে বারবার বলে উঠল, কিরে কথা বলিস না কেন? তখন আমি আচমকা বলে উঠলাম, তুমি কে? তখন সামির আমাকে বলল, কিরে আমি তোর বন্ধু সামির, আমাকে চিনতে পারছিস না? আমার গাটা কেমন সমসম করে উঠল। তখন বললাম, ওই যে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ওই সামির। আমার কথা শুনে ও হাসতে লাগলো, বলল, আরে বেটা হ্যাঁ, আমি তোর সেই ছোটবেলার বন্ধু সামির। তুই তো দেখি আমাকে ভুলেই গেছিস। একটা মৃত ব্যক্তি এমনভাবে কথা বলছে, আমার গায়ের লোমগুলো যেন কেমন খাড়া হয়ে যাচ্ছে। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সামির, আমাদের এলাকার মানুষ বলতো তোরা নাকি মারা গেছিস। তখন সামির আমাকে হেসে বলল, দূর পাগল, তোর এইসব কথা কে বলেছে? আমরা তো পাহাড়ি এলাকায় থাকি, তাই আমাদের কেউ খোঁজ খবর রাখে না, তাই হয়তো অনেকেই মিথ্যা কথা বলতে পারে। তখন আমি মনে মনে বললাম, হয়তো তাও হতেও পারে। এলাকার মানুষের তো খেয়ে দিয়ে কাজ নাই, যখন যার তার নামে বদনাম করতেই থাকে। তারপর সামির আমাকে বলল, আচ্ছা শোন, যেটার জন্য তোকে ফোন দিয়েছি, অনেক কষ্টের পরে সোহেল চাচার থেকে তোর নাম্বারটা পেয়েছি। এই কথা শোনার পরে আমার পা কাঁপতে শুরু করলো, কারণ সোহেল চাচা 1 বছর আগেই মারা গেছে। সে আমার নাম্বার কিভাবে দিবে তাকে? তখন আমি সামিরকে বললাম, তুই কি আমার সাথে মজা করছিস? তখন সে বলল, কেন? আমি বললাম, সোহেল চাচা তো 1 বছর আগেই মারা গেছে, সে আমার নাম্বার কিভাবে দিবে তোকে? তখন সামির কথাটা উল্টে ফেললো, আমাকে বলল, আরে দোস্ত, অনেক দিন পরে তোর সাথে কথা বলছি, তুই কি একটু মজাও বুঝিস না? আমি তো মজা করে বললাম, আসলে তোর নাম্বারটা আমি আনোয়ার চাচার কাছ থেকে নিয়েছি। তখন আমার মনে আবার একটু খটকা লাগলো। তখন আমি বললাম, আচ্ছা তুই যেন কি বলতে চাচ্ছিলি সেইটা বল। তখন সামির বলল, আচ্ছা দোস্ত শোন, 2 দিন পর আমার জন্মদিন, তাই তোকে ফোন দিয়েছি আমার বার্থডেতে আসার জন্য। ছোটবেলা থেকে তোরে ছাড়া একটা কেকও কাটি নাই, কিরে আসবি তো? আমি তাকে কি জবাব দিব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটু পরে জানাবো। সামির বলল, না না, একটু পরে না, তুই আমাকে এখনই বল আসবি না, কারণ আমার ফোনে কখনো ফোন আসবে না, আমি যাকে চাবো শুধু তাকেই ফোন দিতে পারবো। এই কথাগুলো শুনে আমার কেমন জানি লাগছিল। তারপর আমিও ভয়ে ভয়ে বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, আমি যাব। এদিকে আকাশে অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। সামির আমাকে বলল, তোর বাসার দরজাটা একটু খোল, একজন লোক এসেছে। তখন আমি বললাম, আরে এখন তো অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আবার কে আসবে? তখন সামির আমাকে বলল, তুই যা, গিয়ে দেখ। আমিও রুম থেকে ছাতাটা নিয়ে দরজার দিকে এগোলাম। এই ঝড় বৃষ্টির সময় এত রাতে আবার কে আসলো এটা দেখার জন্যই আমি গেটটা খুলতেই দেখি একটা বৃদ্ধ লোক হারিকেনের আলো জ্বালিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুখটা ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু আমি হতবাক হলাম। এই যুগে এসেও কেউ কি হারিকেন জ্বালায়? তার হাতে একটা ছাতা ছিল, ছাতা দিয়ে টুকটাক পানি সেই বৃদ্ধ মানুষটার গায়েও পড়ছিল। তখন আমি ওই বৃদ্ধ লোকটিকে বললাম, আচ্ছা চাচা, আপনি এত রাতে, আর আপনার ছাতাটা দিয়ে তো পানিও পড়তেছে দেখি, আচ্ছা আপনি বাসার ভিতরে আসেন। তিনি আমার কথার কোনো উত্তরই দিলেন না। আমি আবার বললাম, চাচা আপনি কি আমার কথা শুনতে পারছেন? তিনি এবারও কোনো কথা বললেন না। এদিকে বাইরে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে। আমার তো বৃদ্ধ লোকটাকে দেখে অনেকটা মায়াও লাগছে,
হঠাৎ তিনি তার পকেট থেকে একটা চিঠি আমাকে বের করে হাতে দিলেন। আমি অনেকবার জিজ্ঞাসা করতে চাইলাম যে এটা কে দিয়েছে। তিনি আমার কোনো উত্তর দিলেন না। আমার হাতে দেওয়ার পরে তিনি চুপচাপ বাসার সামনে থেকে রাস্তার দিকে হাঁটা শুরু করলো। এই একটা রাতে আমার সাথে এত কিছু হয়ে যাচ্ছে, আমি যেন সব কিছু চুপচাপ দেখেই চলেছি। আমার কাছে যেন সব কিছু স্বপ্নের মতো লাগছিল। আমি আর কোনো দিকে কান না দিয়ে তাড়াতাড়ি করে রুমের ভিতরে উঠে আসলাম। চাচার দেওয়া চিঠি খুলতেই দেখি চিঠির কাগজের উপরে রক্ত। এভাবে রক্ত দেখার পর আমি চিৎকার করে উঠলাম। অনেক বৃষ্টি আর ঝড় হওয়ার কারণে আমার বাসার কেউই আমার চিৎকার শুনতে পারলো না। তারপর আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করলাম। অন করে চিঠির দিকে মারলাম। তখন আমি অবাক হলাম যে সেই চিঠিতে কোনো রক্তই ছিল না। তখন আমার মনে হলো আমি হয়তো কোনো ভুল দেখেছি। আমি চিঠিটা পড়তে শুরু করলাম। চিঠির উপরে লেখা ছিল, জুয়েল, আমি সামির বলছি। মোবাইলে সব কিছু বলা সম্ভব ছিল না, তাই আমি একটা চিঠির মাধ্যমে সব কিছু বলতে চাই। দেখ, তুই আমার একমাত্র বন্ধু। দীর্ঘ 8 বছর আমাদের কোনো যোগাযোগ নাই। আমার সাথে কি কি ঘটেছে তার কোনো কিছুই হয়তো তুই জানিস না। আগামীকাল আমার জন্মদিন। আমি আশা করি তুই আসবি। আর হ্যাঁ, আমরা কিন্তু একসাথে বসে গেম খেলবো। আমি কিন্তু পুরো হয়ে গেছি, এখন আর আমাকে বড় বলতে পারবি না। আর হ্যাঁ, এইটা আমার ঠিকানা, এই ঠিকানায় চলে আসিস। আর আমার কথা যেন এলাকার মানুষের কারো কাছে বলিস না। ইতি, সামির। আমি কি করব আমি বুঝে উঠতে পারতেছিলাম না। আমি সারা রাত এসব নিয়ে চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। সকালে ঘুম থেকে উঠে আমি আমার আব্বুকে বললাম, আমাকে 1000 টাকা দাও, আমি আমার ফ্রেন্ডের বাসায় ঘুরতে যাব। আব্বু আমাকে বলল, দেখ বাবা, আমি 4-5 দিন কোনো কাজকাম করতে পারি নাই, আমার কাছে কোনো টাকাও নাই। তখন হঠাৎ ওখানে আমার আম্মু চলে আসলো। আমার আম্মু এসে আমাকে বলল, আরে জুয়েল, সকালে না একটা লোক এসেছিল, এসে বলল তুই নাকি এলাকায় কোন দোকানে লটারি কেটেছিস। সেই লোকটি আমাদের বাসায় আসছিল, এসে তোকে 1000 টাকা দিয়ে গেছে। ওই লোকটিকে আমি জিজ্ঞাসা করলাম, এটা কিসের টাকা? এটা নাকি তুই লটারিতে জিতেছিস, সেই পুরস্কারের টাকা। লোকটি একটু আজব মতো, বুঝলি। ভোরের দিকে এসে দরজার সামনে তোর নাম ধরে ডাকাডাকি করছিল। আমি দরজাটা খুলে বললাম, সে তো এখনো ঘুমিয়ে আছে। দেখছি হাতে একটা হারিকেন নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা যাই হোক, তুই নে, এই তোর 1000 টাকা। টাকাটা দেওয়ার পরে আম্মু ওখান থেকে চলে গেল। বাবাও কিছু বলল না, তিনিও চলে গেলেন বাইরের কাজে। আর এদিকে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি এলাকার কোনো দোকানে 1 কাপ চাও খাই না। লটারি কাটা তো দূরে থাক, সবসময় বন্ধুদের সাথে বাজারে যেয়ে আড্ডা দিই। আর হারিকেন চালিত একটি বৃদ্ধ লোক তো রাতেও আসছিল। তারপরে বললাম, কি যায় আসে, কোনো পাগল ছাগলই হবে হয়তো, না হলে এই যুগে এসে কেউ কি কারোর টাকা এইভাবে ফেরত দিয়ে যায়। যাই হোক, আমার তো ভালোই হলো। এই কথা বলে আমি আমার ব্যাগপত্র গোছাতে শুরু করলাম সামিরের বাসায় যাওয়ার জন্য। অবশেষে ট্রেনে করে রওনা দিয়ে দিলাম। তার দেওয়া ঠিকানায় ট্রেনটি এসে থামলো ঠিক 7:45টায়। স্টেশনটা অনেক ফাঁকা, কোনো লোক নেই। হঠাৎ করে পিছন থেকে একজন ব্যক্তি ভ্যান নিয়ে আমাকে ডেকে উঠলো, মামা কই যাবেন? তখন আমি উত্তরে বললাম, পাহাড়ি এলাকায় হরিদাসপুরে নামে যে গ্রামটি আছে ওখানে যাব। আমার কথা শোনার পর লোকটি কোনো কথা না বলে সামনে দিয়ে চলে যেতে লাগলো। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করে ব্রেক করে বলল, মামা এত রাতে ওখানে কেউ যাবে না, আপনাকে ওখানে হেঁটে হেঁটেই যেতে হবে, আর নয়তো আজকের রাতটা স্টেশনেই কাটিয়ে দেন। তখন আমি অনেকটা রাগান্বিত হয়ে বললাম, আরে মামা যান যান, আপনাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, আপনি যাবেন না সেটা বললেই তো হয়, আমি একা একা হেঁটে হেঁটে চলে যাব। তিনি কোনো উত্তর না দিয়েই চলে গেলেন। আজকে রাতেই সামিরের বার্থডে, না যে কোনো রকম উপায়ও নেই। এদিকে ওকে যে ফোন দিয়ে বলবো আমাকে একটু চিনিয়ে নিয়ে যেতে, ওর ফোনে তো ফোনই যাচ্ছে না। কি করার, আমি হাঁটা শুরু করলাম। আশেপাশে কোনো লোকজন নেই, না আছে কোনো দোকান। বেশ কিছুক্ষণ হাঁটার পরে একটি দোকানের আলো দেখতে পেলাম। দেখে যেন মনে অনেকটা স্বস্তি ফিরে এলো। মনে মনে এক প্রকার ভেবেই নিলাম দোকানে যেয়ে সামিরের বাসার কথা জিজ্ঞাসা করব। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। নাম্বারটিও অচেনা। ফোনটি ধরতেই বলল, আমি সামির। তখন আমি বললাম, তুই কি আমার সাথে প্র্যাঙ্ক করতেছিস? কোনো ফোন নাই, কোনো খোঁজ খবর নাই, আমি কিভাবে তোদের বাসায় যাব বল? আর আমি তো এখানকার কোনো কিছু চিনিও না। তখন সামির আমাকে বলল, সামনে থাকা দোকানে তুই প্রবেশ করিস না, তুই ঠিক এই রাস্তা ধরে সামনে এগিয়ে আসলেই আমি তোর জন্য দাঁড়িয়ে আছি।
তারপরে সামনে দেখলাম, আমি যদি ভুল না হয়ে থাকি, হাতে হারিকেন জ্বালানো আমার বন্ধু সামির। ঠিক তার পিছনেই হিয়া একটা মস্ত বড় বটগাছ। আমি ওকে দেখেই বন্ধু বলে জড়িয়ে ধরলাম। কেন জানি না, ও আবেগে আমাকে দেখে কেঁদে ফেললো। তারপরে আমি ওকে মস্করা করে বললাম, কিরে, তুই কি আর কখনো আপডেট হবি না? এই যুগে এসেও কেউ কি আবার হারিকেন ব্যবহার করে নাকি? তোর হাতে থাকবে টর্চ লাইট, না হলে মোবাইল ফোন। তুই হারিকেন নিয়ে আমাকে এই রাতে নিয়ে যেতে এসেছিস? তখন সে আমাকে বলল, চল বাসায় গিয়ে তোর সাথে কথা হবে। আমিও আর কথা বাড়ালাম না। মনে মনে ভাবলাম হয়তো তাদের পারিবারিক অবস্থা খারাপ, তার জন্য হয়তো এই যুগে এসে হারিকেন জ্বালাতে হচ্ছে। একটু পরে ওদের বাসায় প্রবেশ করলাম। চারিদিকে মাটির দেওয়াল, উপরে টিনের চাল। কোনো একটা ঝড় আসলেই মনে হচ্ছে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে। আর পাশে রয়েছে একটি পুকুর। সামিরের আব্বু আম্মু খুবই নীরবে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কেমন আছেন? আমি খুব অবাক হলাম। যে আন্টি আমাকে মুখে তুলে ভাত খাওয়াই দিত, আমি তাদের বাসায় আসার পরেও সে আজকে আমার সাথে কোনো কথাই বলল না। এবার আমার ভীষণ কষ্ট লাগলো, সাথে অনেকটা রাগও উঠলো। আমি চিল্লায়া সামিরকে বললাম, দেখ বন্ধু, এইবার অন্তত আমার সাথে মজা করা বাদ দে। তোদের বাসায় আসলাম, আঙ্কেল আন্টি কোনো কথাই বলতেছে না, এবং আজকে তোর বার্থডে, আমি ছাড়া আর কেউ নাই। তখন সামির বলল, আব্বু আম্মু আর কথা বলে না রে। আর তুই তো জানিস আমাদের সাংসারিক অবস্থা অত ভালো না, তাই আর কাউকে ইনভাইট করতে পারিনি। আর তুই তো জানিস তোকে ছাড়া আমি কখনো বার্থডের কেকও কাটি নাই। এই কথা শোনার পর আমি আর অন্য কোনো কথা বলার সাহস পেলাম না। কিন্তু আমার আবার খুব একটা খারাপ অভ্যাস আছে। পুরনো কোনো বন্ধুকে দেখলেই আগে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে বসি। ব্যাস, কোনো রকম সামিরকে রাজি করিয়ে কাস্টম খেলার কথা বললাম। সে আমাকে বলল ওর ফোন নাকি আগুনে পুড়ে গেছে। আমি বললাম, তোর এই নাটক বাদ দে, আমার কাছে সবসময় দুইটা ফোন থাকে। একটা ফোন ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম, চলে আয় কাস্টমে। আঙ্কেল আন্টি রাগ করবে বলে আমরা বাসার বাইরে বসেই কাস্টম খেলতে শুরু করলাম। হঠাৎ করে দেখলাম সামির আর আমার পাশে নেই, একটু দূরে থাকা পুকুরের পাড়ে চলে গেছে। 5 সেকেন্ডের ভিতরে একটা মানুষ এতটুক পথ কিভাবে চলে যায় কোনোভাবে আমার বুঝে আসছিল না। ফোনটা হাতে করে আমি সামিরের কাছে যেতে লাগলাম। আমি ঠিক ওর পিছনে দাঁড়িয়ে হঠাৎ আমার চোখ পড়ল ওর হাতের দিকে। সাদা ফর্সা একটা মানুষ, কিন্তু হাতগুলো যেন আগুনে পুড়ে কালো হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করতে যাওয়া মাত্রই সে আমাকে বলে উঠল, বন্ধু চল কেকটা কেটে ফেলি। একটি মাত্র কেক কাটতেও সামিরের আব্বু আম্মু আসলো না। হাঁটুর সাথে মাথা গেড়ে ঠিক ওইভাবেই বসে থাকলো। কেক কাটা শেষ, একটু কেক নিয়ে সামির আমাকে খাওয়াই দিল। ঠিক আমিও সামিরকে একটু খাওয়াই দিলাম কেকটা। কিন্তু হঠাৎ আমি কিভাবে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমি রাস্তার পাশে শুয়ে আছি। আমার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। আবার মনে হলো এটা হয়তো কোনো স্বপ্ন হবে, কিন্তু স্বপ্নই যদি হবে তাহলে তো আমার বাসায় থাকার কথা। এটা কোনো স্বপ্ন ছিল না। আমার হার্টবিট অনেক জোরে জোরে কাঁপছিল। কোনো রকম ব্যাগটা ঘাড়ে করে আমি ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। কিন্তু যেতেই দেখলাম সেই বটগাছটা ঠিক তেমনই আছে। আমার আর বুঝতে তেমন কিছু বাকি রইল না। তাহলে হয়তো সামনে সেই চায়ের দোকানটিও আছে। সামনে চায়ের দোকানটিও দেখতে পেলাম। কোনো রকম দৌড় দিয়ে আমি সেই চায়ের দোকানটিতে যেয়ে বসলাম। আঙ্কেল আমাকে দেখে বলল, বাবু তুমি এমন হাঁপাচ্ছ কেন? আমি আঙ্কেলকে সব কিছু খুলে বললাম। আঙ্কেল আমাকে যা বলল সেটা শোনার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আঙ্কেল বলল, এই নামে এখানে কেউ থাকে না, কিন্তু আজ থেকে 8 বছর আগে ওই জায়গায় একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল। তাদের ফ্যামিলিতে একটা বাচ্চা সহ 3 জন লোক থাকতো। কিন্তু হঠাৎ করে টাকা পয়সার অভাবে তারা নিজেদের সহ বাড়িতে আগুন লাগিয়ে সুইসাইড করে। আর সেই দিন তার বাচ্চার জন্মদিন ছিল। আঙ্কেল হঠাৎ করে আমার নাম জানতে চাইল। আমি উত্তরে বললাম, আমার নাম জুয়েল। সবাই আমাকে জুয়েল বলেই ডাকে। আমার নাম শুনতেই আঙ্কেলের চায়ের কাপটি নিচে পড়ে গেল। আঙ্কেল নিজে অনেকটা আবেগী হয়ে আমাকে বলল, আগুনে বাসার সব কিছু পুড়ে গেলেও এলাকার মানুষ একটি চিঠি হাতে পায়। চিঠিতে ঠিক এমনটা লেখা ছিল যে, বন্ধু আজকে আমার জন্মদিন, তুই যত তাড়াতাড়ি পারিস আঙ্কেল আন্টিকে নিয়ে আমাদের বাসায় চলে আয়। ইতি সামির অ্যান্ড জুয়েল। তার শেষ ইচ্ছাটা ছিল তোমার সাথে বার্থডে সেলিব্রেশন করা।
আমার চোখ দিয়ে অঝরে পানি বের হতে লাগলো। সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেল। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। তারপর থেকে আজ পর্যন্ত আমার কানে একটা কথাই ভেসে আসে, বন্ধু, আজকে আমার জন্মদিন, তুই চলে আয়।